দেখছেন আরো 12 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ, আলুর দাম দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানি। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়, এবং আপনাদের জানিয়ে রাখবো যে আলুর দাম কিন্তু আকাশ ছোঁয়া। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ এবং আলুর দাম পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানি। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি লরি দাঁড়িয়ে ফের চালু হয়েছে আলুর আমদানি রপ্তানি। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ, আলুর দাম এবং দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানি। বেশ কয়েকদিন বন্ধ ছিল এবং তারপরে ফের আলু রপ্তানি এবং আমদানি কিন্তু চালু হয়েছে। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায়। সুবিধা পোর্টাল বন্ধ থাকায় ব্যাপক হয়রানির শিকারও হতে হয়েছিল সকলকে, এবং অবশেষে আমদানি রপ্তানি কিন্তু চালু হলো। দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি এবং রপ্তানি। আপনারা দেখছেন যে লরি দিয়ে সারি সারি লরি দাঁড়িয়ে আছে আলু এবং পেঁয়াজ নিয়ে। বাজারে অগ্নিমূল্য আলু, পেঁয়াজ এবং তারপরে অবশেষে কিন্তু পোর্টাল চালু হয়েছে এবং আমদানি রপ্তানি চালু হয়েছে। সরাসরি রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ব্যবসায়ীরা কি বলছেন? लेकिन कल की बैठक में हम দেখো, তুমি জানো যে রাজ্যের বাজারগুলো যেভাবে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন সবজি ফসল অগ্নিমূল্য, সেই অগ্নিমূল্য রুখতে কিন্তু বিশেষ করে ট্যাক্স ফোর্স গঠন করা হয়েছিল। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আমদানি রপ্তানি কিন্তু চালু হয়েছে দুদিন সুবিধা পোর্টাল বন্ধের পর। বাজারে অগ্নিমূল্য পেঁয়াজ, আলুর দাম এবং অবশেষে আমদানি রপ্তানি চালু হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সারি সারি ট্রাক দাঁড়িয়ে আলু এবং পেঁয়াজ বোঝাই ট্রাক। বাণিজ্যে প্রভাব পড়েছিল সুবিধা পোর্টাল বন্ধ থাকায় এবং অবশেষে আমদানি রপ্তানি কিন্তু চালু হয়েছে। আমি আবারও সঞ্জিতের কাছে যাব। সঞ্জিত, ব্যবসায়ীরা কি বলছে? বিশেষ করে ব্যবসায়ীরা যেটা বলছেন, রাজ্যের যে এই অগ্নিমূল্য বাজারের যোগান মানে বাড়াতে কিন্তু ইতিমধ্যে রাজ্যের যে সুবিধা পোর্টাল ছিল সেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে একাধিকভাবে যে সুবিধা পোর্টাল বন্ধ হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা যেসব পণ্যবাহী ট্রাক বিশেষ করে ওপার বাংলাদেশে যায় রপ্তানি হয়, সেই রপ্তানি থেকে কিন্তু থমকে গিয়েছিল সীমান্ত বাণিজ্য। তারপরে নতুন করে ফের চালু হয়েছে এই সুবিধা পোর্টালের জেলে বিশেষ করে রপ্তানি শুরু হয়েছে। প্রতিদিন যেমন এই ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে 200-250 গাড়ি যায়, ট্রাক যায়, যার সঙ্গে একদিকে ছোটখাটো ব্যবসা, অন্যদিকে শ্রমিকরাও কিন্তু এর সঙ্গে যুক্ত। পাশাপাশি এখানকার যে ক্লিয়ার এবং ফরওয়ার্ড এডিং অর্থাৎ আমদানি রপ্তানি সংস্থার যে সম্পাদক আছে গোজাডাঙ্গার, যে সঞ্জীব মণ্ডল বলেন, সেই সময় বেশ কিছু ক্ষতি হয়েছিল। অর্থাৎ 25-26 তারিখে সুবিধা পোর্টাল বন্ধের ফলে একাধিক জায়গায় ট্রাক দাঁড়িয়ে গিয়েছিল, যার ফলে সীমান্ত বাণিজ্য থমকে গিয়েছিল, যার ফলে ক্ষতি কিন্তু হয়েছিল প্রায় কয়েক কোটি টাকা। তার মধ্যে কিন্তু নতুন করে কিন্তু সীমান্ত বাণিজ্য চালু হয়েছে। একদিকে যেমন যোগান বাড়াচ্ছে, অর্থাৎ রপ্তানি বহু পণ্যবাহী ট্রাক কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে যাচ্ছে। আর তুমি এরপরেও তুমি জানো বাংলাদেশের যে চিন্ময় প্রভু গ্রেপ্তারের পরে যে সেই যে সীমান্তে আজ কিন্তু তেমনভাবে প্রভাব পড়েনি। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া অর্থাৎ উত্তর 24 পরগনার গোজাডাঙ্গা সীমান্তে পণ্যবাহী ট্রাক যেমন সীমান্তে আমদানি রপ্তানি হচ্ছে প্রতিদিনকার মতো নিয়ম মেনে, এবং সুবিধা পোর্টাল চালু হয়, রীতিমতো খুশি ব্যবসায়ী মহলে। একদিকে ব্যবসায়ী, অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা যে হাজার হাজার শ্রমিক রয়েছে, বিভিন্ন যারা খালাসি এবং চালক এবং যারা আমদানি লোডিং আনলোডিং করা হয়, মাল নামানো ওঠানো করে, তারা সহ বেশ বিভিন্ন ছোটখাটো ব্যবসায়ী প্রায় কয়েক হাজার কিন্তু ব্যবসায়ী কিন্তু শ্রমিক কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে পড়েছিল, দৈনন্দিন জীবনের রুজি আজকাল হারিয়েছিল। সেই কিন্তু রাজ্যে এই সুবিধা পোর্টাল চালু হয়, রীতিমতো সেখানে খুশি ব্যবসায়ীরা। যেটা জানাচ্ছেন যে এখানে দীর্ঘ দুদিন বন্ধ থাকার পরে কয়েক কোটি ক্ষতি তো হয়েছে, অন্যদিকে আজ পণ্যবাহী ট্রাক কিন্তু বাংলাদেশে যাচ্ছিল না। তুমি সরাসরি একবার ছবিটা দেখাবো, এই বাংলাদেশ থেকে এদেশে ঢুকছে যে পণ্যবাহী ট্রাক, বিশেষ করে আরো একটা ট্রাক তোমাকে দেখাবো এই ছবি। পাশাপাশি আমার ঠিক পিছনটা আমি যেখানে দাঁড়িয়েছি 0 পয়েন্টের ঘোড়াডাঙ্গা, তুমি দেখতে পাচ্ছ এই পণ্যবাহী ট্রাক যেখানে দাঁড়িয়ে আছে, সেখান থেকে সোজা অর্থাৎ বিশেষ করে ভোমরা বর্ডার হয়ে ওপার বাংলাদেশে যাবে। এবং রপ্তানি যে স্বাভাবিক হয়েছে, অর্থাৎ সুবিধা পোর্টাল বন্ধ হওয়ার পরে ফের চালু হয়,
খুশির হাওয়া সীমান্তের ব্যবসায়ী থেকে শুরু করে বিশেষ করে এখানকার শ্রমিকদের। পাশাপাশি তুমি জানো যেভাবে অগ্নিমূল্য বাজারে নবান্নর নির্দেশ ছিল ট্যাক্স বোর্ড গঠন করে যে বাজারগুলোতে হানা দিয়ে অর্থাৎ যোগান বাড়িয়ে রীতিমতো দাম কমানোর, কমলেও কিন্তু আবার নতুন করে সীমান্ত বাণিজ্য চালু হওয়ায় রীতিমতো খুশির হাওয়া। সব মিলে গোটা প্রক্রিয়া উপরে যেমন সীমান্তের ব্যবসায়ীরা আনন্দিত, অন্যদিকে শ্রমিকরা। পাশাপাশি যাতে এই সুবিধা পোর্টাল যাতে না বন্ধ হয়, অর্থাৎ রাজ্যের পোর্টাল যাতে না বন্ধ হয়, তারা সেই আবেদনও জানিয়েছেন। তারা জানাচ্ছেন যে এর সঙ্গে বহু মানুষ যেমন রুজি রোজগার রয়েছে, দেশের রেভিনিউ, দেশ এবং রাজ্যের বহু বিদেশি মুদ্রা ঢোকে তাদের কোষাগারে। সব মিলে গোটা প্রক্রিয়ার উপরে তারা নজর তো ছিল। অন্যদিকে আজকে এই রপ্তানি হওয়ায় এবং আমদানি রপ্তানি চালু হওয়ায় গড়াঢাকার মধ্যে রীতিমতো তারা খুশি। আমি সরাসরি আরো তোমার ছবিটা দেখাতে পারবো, ওই ছবিটা যেটা একেবারে সীমান্ত, অর্থাৎ সীমান্ত গড়াঢাকা সীমান্ত দিয়ে ওপার বাংলাদেশে যাচ্ছে এবং ওপার বাংলাদেশ থেকে অর্থাৎ এপারে আসছে। সব মিলে গোটা সিস্টেমটা যেমন সুবিধা পোর্টাল বন্ধ হওয়ার ফলে থমকে গিয়েছিল, সেই সুবিধা পোর্টাল চালু হয় রীতিমতো খুশি সীমান্তের ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকরা। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। যে ছবি আপনারা দেখতে পেলেন, অবশেষে শুরু হয়েছে আমদানি রপ্তানি, যার জেরে কিন্তু সবাই খুশি, ব্যবসায়ী থেকে শ্রমিক সকলে কিন্তু খুশি। চোখ রাখবো পরবর্তী খবরে। ওয়াকফ বিলকে সামনে রেখে তীব্র সাম্প্রদায়িক প্রচার। উত্তরাখণ্ডে জমি নিয়ে এবং মুসলিমদের দখলে চলে যাচ্ছে এমন প্রচার এবং ওয়াকফ বিল 2024-এর উদ্দেশ্য নিয়েও কিন্তু উঠছে বিতর্ক। ওয়াকফ বিল 2024-এর উদ্দেশ্য নিয়ে উঠছে নানা বিতর্ক। ওয়াকফ বিলকে সামনে রেখে তীব্র সাম্প্রদায়িক প্রচার এবং উত্তরাখণ্ডে জমি মুসলিমদের দখলে চলে যাচ্ছে এমনই প্রচার চলছে। ওয়াকফ বিল 2024-এর উদ্দেশ্য নিয়েও কিন্তু নানা রকমের বিতর্ক উঠছে। আরএসএস এর পত্রিকায় এলাকা ধরে ওয়াকফ সম্পত্তির ফেরস্তি এবং 2024-এর উদ্দেশ্য নিয়েও উঠছে নানা বিতর্ক। এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিভাবে প্রচার করা হচ্ছে এবং কি কি প্রশ্ন উঠছে? দেখো, এইবারে ধীরে ধীরে ওয়াকফ বিল 2024-এর আসল উদ্দেশ্য এবং আসল চেহারাটা সামনে আসতে শুরু করেছে। আরএসএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা অর্গানাইজারে যে প্রবন্ধ বেরিয়েছে উত্তরাখণ্ড নিয়ে, সেখানে উত্তরাখণ্ডের জেলা ধরে ধরে কতগুলো ফিরিস্তি দেওয়া হয়েছে যে এখানে এত মুসলমানদের কবরখানা আছে, এখানে এত মুসলমানদের ধর্মস্থান আছে, এখানে এত মুসলমানদের সম্পত্তি আছে, এবং এমন একটা ভাব করে প্রবন্ধটা লেখা হয়েছে যেন উত্তরাখণ্ড রাজ্যের বা যেটাকে অনেক সময় দেবভূমি বলেও বলা হয়, সেই দেবভূমির প্রচুর জায়গা, হয়তো বেশিরভাগ জায়গা, মানে প্রবন্ধের ধরনটা এইরকম যে মুসলমানরা দখল করে নিচ্ছে এবং মুসলমানদের এই আগ্রাসী দখল করবার জন্য দেবভূমি তথা উত্তরাখণ্ডের জনসংখ্যার যে বিন্যাস সেটা পাল্টে যাচ্ছে। ইঙ্গিতটা হচ্ছে যে মুসলিমরা সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে। এই ধরনের একটি প্রবন্ধ অর্গানাইজারে প্রকাশিত হওয়ার পরেই ওয়াকফ বিলের মূল উদ্দেশ্য আমাদের সামনে এসে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি উত্তরাখণ্ডের কিছু কিছু জায়গায় মুসলিমরা থাকেন এবং তাদের উপরে নানা আক্রমণের ঘটনা ইদানিং ঘটেছে এবং তাই নিয়ে একটা বিপুল হিংসার রিপোর্টও আমাদের সামনে এসেছিল। কিন্তু সেটা নিয়ে স্বভাবতই আমরা খুব একটা সোচ্চার হয়নি, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমরা কাজ করি বলে। এবারে ওয়াকফ বিলকে সামনে রেখে যেভাবে প্রকাশ্যে এবং উস্কানিমূলক প্রবন্ধ লেখা হচ্ছে, প্রচার করা হচ্ছে, তাতে একটা আশঙ্কা ক্রমেই মনের মধ্যে দানা বাঁধছে সংখ্যালঘু সম্প্রদায়ের মনে, যে তাহলে কি ওয়াকফ বিলকে সামনে রেখে তাদের সম্পত্তি, তাদের যুগ যুগ ধরে যে সম্পত্তি দান এবং ওয়াকফ সম্পত্তির মাধ্যমে তাদের দখলে রয়েছে, অধিকারী রয়েছে, তাও কি চলে যাবে? এইরকম একটা আশঙ্কা দানা বাঁধছে এবং অর্গানাইজারের এই প্রবন্ধের মধ্যে দিয়ে সেই আশঙ্কার আগুনে ঘি ঢেলেছে, আগুন আরো বড় হয়েছে। এবারে এইরকম নানা রাজ্যেই এইরকম প্রচারে নামছে আরএসএস বিজেপি
এবং দেশে সাম্প্রদায়িকতা আরো বাড়িয়ে তোলবার জন্য ওয়াকফ বিলকে ব্যবহার করা হবে, এই যে আশঙ্কা ধর্মনিরপেক্ষ মানুষের মনে দীর্ঘদিন ধরেই ছিল, সেই আশঙ্কার আগুনেই কিন্তু আরো ঘি পড়ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় প্রথমার্ধে কিছুটা সময় থাকবেন মুখ্যমন্ত্রী, তারপরে ঝাড়খণ্ডে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কি কর্মসূচি রয়েছে সেখানে? এই মুহূর্তে বিধানসভায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে বিধানসভায় বিধায়কদের একাধিক প্রশ্ন, স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত, সংখ্যালঘু বিষয়ক সমস্ত একাধিক দপ্তরের বিভিন্ন উত্তর মুখ্যমন্ত্রী দিয়েছেন, বিধায়কদের প্রশ্নের উত্তর। এরপরেই তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে বিধানসভা থেকে বেরিয়ে যাবে বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে বিশেষ বিমানে তিনি যাবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে। এবং যতদূর সিএম দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজই তিনি কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে ফিরে আসবেন কলকাতায়। ধন্যবাদ জানাবো দেবাশিস দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কলকাতা টিভির খবরে শিলমোহর উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এ অনুপস্থিতির হার প্রায় 25%। প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিং ডাকা হয়েছিল এবং তার মধ্যে অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে 2072 জন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে কলকাতা টিভির খবরে শিলমোহর উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এ অনুপস্থিতির হার প্রায় 25%। প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিং এ ডাকা হয়েছিল এবং তার মধ্যে অনুপস্থিত চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে 2072 জন। বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, উচ্চ প্রাথমিকের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং মেধা তালিকা প্যানেলভুক্তদের জন্য করতে হবে বলে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং পুজোর আগে থেকে যে কাউন্সেলিং শুরু হয় বাংলা মাধ্যমের জন্য, যে কাউন্সেলিং ইতিমধ্যে শেষ হয়েছে গতকাল। এবং তারপর অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা সব মিলিয়ে প্রায় 25% হারে। এবং কলকাতা টিভিতে এই খবর আমরা কিছুদিন আগে দেখিয়েছিলাম। সেই খবরে শিলমোহর পড়েছে। শুধু তাই নয়, সেই সময় এসএসসি তরফ থেকে জানানো হয়েছিল যে যেহেতু প্যানেলভুক্তদের ইন্টারভিউ হ্যাঁ শুভঙ্কর, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কলকাতা টিভির খবরে শিলমোহর উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এ অনুপস্থিতির হার প্রায় 25%। প্যানেলভুক্ত 8,749 জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিং এ ডাকা হয়েছিল এবং তার মধ্যে অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে 2072 জন। উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং এর অনুপস্থিতির হার প্রায় 25% এবং চাকরি প্রত্যাখ্যানের সংখ্যা মিলে 2072 জন। রাজ্যের সঙ্গে কথা না বলেই কেন্দ্র ওয়াকফ বিল আনছে, এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ওয়াকফ বিল নিয়ে এত বিতর্ক, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ তুলছেন যে রাজ্যের সঙ্গে কথা না বলেই ওয়াকফ বিল আনছে কেন্দ্র। রাজ্যের সঙ্গে কথা না বলেই কেন্দ্র ওয়াকফ বিল আনছে, এমনটাই মন্তব্য করেছেন, অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল রাজ্য বিধানসভার অধিকার খর্ব করছে, এমনটাই অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিষয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, কেন্দ্রের ওয়াকফ বিল নিয়ে কি ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই বিল আনা হয়েছে এবং এই বিলের যেটা যেভাবে জেনেছে রাজ্য সরকার, তার ব্যাখ্যা থেকে মুখ্যমন্ত্রী বলেন
যে সরকার বিভিন্ন যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা যেমন নোটিফিকেশন দিই খবরের কাগজে, ঠিক সেরকম একটি নোটিফিকেশন দিয়েই কিন্তু দায় সেরেছে কেন্দ্রীয় সরকার, এবং সেই নোটিফিকেশনের পরে কিন্তু রাজ্য সরকার তাদের অবজেকশন বিভিন্ন ধরনের যে আপত্তি, সেই আপত্তি জানিয়েছিল। যে আপত্তি সংক্রান্ত সমস্ত কাগজপত্র দস্তাবেজ কিন্তু বিধানসভায় পেশ করেছে মুখ্যমন্ত্রী, এবং সেটা পরবর্তীকালে সকলে দেখতে পায় যে রাজ্য সরকার আপত্তি, রাজ্য সরকার মনে করে যে যেভাবে এই ওয়াকআপ বিল যেটা নিয়েছে তাতে একটা সম্প্রদায়ের মানুষের তাদের অধিকার খর্ব করা আছে, সেখানে হস্তক্ষেপ করে, এবং মুখ্যমন্ত্রী মনে করছে যে রাজ্যের যে ফেডারেল স্ট্রাকচার আছে সেই ফেডারেল স্ট্রাকচার অর্থাৎ রাজ্যের নিজস্ব যে অধিকার, সেই অধিকারের খর্ব হচ্ছে, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন, এর আগে ওয়াকআপ বোর্ড নিয়ে বেশ কিছু সম্পত্তি উদ্ধার করা হয়েছে রাজ্যে, এবং বেশ কিছু ক্ষেত্রে পুরো বিষয়টাই কিন্তু স্বচ্ছতা বর্তমান জমানায় কিন্তু অর্থাৎ মুখ্যমন্ত্রীর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে অর্থাৎ 2011 থেকে 2024 পর্যন্ত কোনো দখল হয়নি, ওয়াকআপ সম্পত্তি হাত বদল হয়নি যা আগে হয়েছে। এবং কিন্তু পাশাপাশি বলেছে যে মানবিক সরকার, এই মানবিক দীর্ঘদিন ধরে যারা 50 বছর 40 বছর ধরে যারা রয়েছে বসে রয়েছে তাদেরকে বুলডোজার দিয়ে তুলে দেওয়া যায় না, নম্বরে তুলে দেওয়া যায় না, এরকমটা কিন্তু সরকার নয়। অর্থাৎ এই মানবিক সরকার তারা কিন্তু এরকম যখন একটা কমিশন রয়েছে তাদের এখানে যে সমস্ত নিয়ে তদন্ত হচ্ছে, এবং সেই ওয়াকআপ যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালে প্রায় 156টির মতো মামলা রয়েছে, এবং সেই মামলার পরেও কিন্তু পরবর্তীকালে কি পদক্ষেপ হয় দেখা যাবে, এবং তারাই কিন্তু সেই সিদ্ধান্ত নেবে। এবং রাজ্য সরকার পুরো বিষয়টাই কিন্তু তাদের নজরে রয়েছে, এবং বেশ কিছু ক্ষেত্রে এই ওয়াকআপ নিয়ে বিস্তারিত কিভাবে ওয়াকআপ সম্পত্তি এবং তার কিভাবে আইন সংশোধন হয়েছে একের পর এক বিভিন্ন সময়, তা কিন্তু বিস্তারিতভাবে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এবং তিনি বারবার কেন্দ্রীয় সরকারের এই যে সবাইকে না জানিয়ে এই যে বিল করানো এবং বিল আইনে পরিণত করে একটা সম্প্রদায়ের মানুষকে রীতিমতো বিপদে ফেলা, এটা কিন্তু রীতিমতো সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু অন্য বিভিন্ন বেশ কিছু বিভাগের প্রশ্নের উত্তর ছিল যে বাকিরা কি করছে। তিনি যেটা জানিয়েছেন কোন বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত দেবে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই বিষয়ে কিন্তু সংসদে তারা কিন্তু লিড করছে, অর্থাৎ তারা কিন্তু এগিয়ে রয়েছে, তারা প্রতিবাদ করছে এবং তারা লিড করছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যে তৃণমূল কংগ্রেসের পাশে আছে সে কথা কিন্তু তিনি বিধানসভায় জানান, তারা আছে, নাম না উল্লেখ করে তিনি জানান। এবং সেক্ষেত্রে এই লড়াই যে জারি থাকবে তারও কিন্তু ইঙ্গিত বিধানসভায় দিয়েছে, এবং রীতিমতো কঠোর সমালোচনা করেছে এই ওয়াকআপকে এই আইন পরিণত করে, যে আইন পরিণত হলে একটা সম্প্রদায়ের মানুষের উপর রীতিমতো চাপ দেবে, এবং সেই তাদের যে নিজস্ব অধিকার খর্ব হবে, এমনটাই কিন্তু মনে করে বিধানসভায় আজ তার বক্তব্যের মধ্যে পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত মোশাররফ হোসেনের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলতে গিয়ে কিন্তু বিস্তারিতভাবে জানান যে কিভাবে ক্ষমতা খর্ব করা হচ্ছে, কিভাবে একটা সম্প্রদায়ের মানুষের উপর তাদের চাপ বাড়িয়ে আনতে কেন্দ্রীয় সরকার এই আইন প্রণয়ন করছে, এবং যা আইন হলে কিন্তু একটা সম্প্রদায়ের মানুষের রীতিমতো তাদেরকে বিভিন্নভাবে নাস্তানাবুদ হতে হবে, এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু পরিষ্কার। এবং এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে নৌশাদ সিদ্দিকীও বেশ কিছু প্রশ্ন করেছিল, এবং সেই নৌশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তরে কিন্তু মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে বুলডোজার দিয়ে ভাঙা যায় না। কথা বলেছেন। ধন্যবাদ জানাবো তোমাকে দেবাশিস দা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকেই জনগণের টাকা লুট করেছেন এমনটাও বলতে শোনা যায়। আপনাদের জানিয়ে রাখবো, স্বাস্থ্যসাথীর টাকা লুট হয়েছে এবং সেই নিয়ে এবার তদন্ত হবে, এমনটাই বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুবিধা পাচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজকে তিনি বলেন, স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকে জনগণের টাকা লুট করছে। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে এবার বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে স্বাস্থ্যসাথী নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ সামনে আসছে, জায়গায় জায়গায় গিয়ে সমীক্ষা হচ্ছে। এবার স্বাস্থ্যসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন। স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকে জনগণের টাকা লুট করছে। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য করেন।
বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এই মুহূর্তে। দেবজ্যোতি, ঠিক কি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো জয়িতা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিষয় নিয়ে একেবারে খোলাখুলি বিধানসভার অভ্যন্তরে মন্তব্য করেছেন। তার মধ্যে তিনি যেমন স্বাস্থ্যসাথী নিয়ে বলেছেন যে যখন আরজি করের আন্দোলন চলছিল এই স্বাস্থ্যসাথী কার্ডকে এক শ্রেণীর ডাক্তারেরা অপব্যবহার করেছেন, ইতিমধ্যেই তার তদন্ত চলছে, বেশ কিছু তথ্য বেরিয়ে এসেছে এবং সেগুলো ডবল চেক করা হচ্ছে, তারপরেই কিন্তু প্রশাসনিক ব্যবস্থা অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আরজি করের যে পরিমাণ ঘটনার পরে যে পরিমাণ স্বাস্থ্যসাথী কার্ডকে ব্যবহার করা হয়েছিল বিভিন্ন বেসরকারি হাসপাতালে, তা নিয়ে কিন্তু একটা বিস্ফোরক রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে বলেছিলেন। তারপরে আজকে যেটা বললেন তা অত্যন্ত আশঙ্কার কারণ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল নিয়েও কিন্তু তিনি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্যে এই বিলকে নিয়ে এসেছিলেন। এছাড়াও বাংলাদেশ নিয়ে তিনি আলোকপাত করেছেন, এতদিন পর্যন্ত চুপ ছিলেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন সেই কথা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে বললেন যে পররাষ্ট্র নীতি হচ্ছে আমাদের কাছে মূল, এবং কেন্দ্রীয় সরকার যা যেভাবে বাংলাদেশ নিয়ে তাদের অবস্থান নিয়েছে তাতেই তিনি সমর্থন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন ধর্মের উপর যে আক্রমণ চলছে তার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয় নিয়ে তিনি মুখ খুলেছেন। ধন্যবাদ জানাবো তোমাকে দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ফের অর্জুন সিংকে তলব, সিআইডির পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় এবার তলব। ভবানী ভবনে হাজিরা দেবেন অর্জুন সিং, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো ফের তলব অর্জুন সিংকে। টেন্ডার দুর্নীতি মামলায় আবারও তাকে তলব করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে। ভবানী ভবনে হাজিরা দেবেন অর্জুন সিং। পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তলব এবং পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে ভবানী ভবনে। হাজিরা দেবেন অর্জুন সিং, সূত্রের মারফতে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাগৃতি সিনহা। জাগৃতি, কখন তিনি হাজিরা দেবেন কি জানা যাচ্ছে? দেখো, ভাটপাড়ার টেন্ডার দুর্নীতি মামলায় অর্জুন সিংকে সিআইডি তলব করা হয়েছে। গত 12ই নভেম্বর তাকে তলব করা হয়। তিনি 12ই নভেম্বর সিআইডি এখানে হাজিরা না দিয়ে সরাসরি হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে তিনি রক্ষা কবজ নেন যে তাকে 4 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করা যাবে না। তিনি এই রক্ষা কবজ নিয়ে 14ই নভেম্বর সিআইডি দপ্তরে হাজিরা দেন। তারপর তিনি আজকে তাকে আবার তার তদন্তের ভিত্তিতে তার বয়ানে যেহেতু কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছিল, ফলে তাকে আবারও এই টেন্ডার দুর্নীতি মামলায় আবারও ভবানী ভবনে তলব করা হয়েছে। তাকে 12টার সময় আসার কথা বলা হয়েছিল, তবে এখনো ঘড়ির কাঁটায় 12:30 বেজে গেলেও তিনি এখনো পর্যন্ত ভবানী ভবনে উপস্থিত হননি বলেই আমরা এখনো সিআইডি সূত্রে জানতে পারছি। ধন্যবাদ জানাবো জাগৃতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাগৃতি সিনহা। ভবানী ভবনে ফের তলব অর্জুন সিংকে। এর আগেও আমরা দেখেছি অর্জুন সিং তিনি উপস্থিত হয়েছিলেন এবং হাজিরা দিয়েছেন। এবার টেন্ডার দুর্নীতি মামলায় আবারও তলব করা হয়েছে অর্জুন সিংকে। তলব করেছে সিআইডি, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফের অর্জুন সিংকে তলব সিআইডির। পুরসভা টেন্ডার দুর্নীতি মামলায় তলব অর্জুন সিংকে। অবৈধ বালি পাচারের বিরুদ্ধে এবার অভিযানে গিয়ে হেনস্থার শিকার পুলিশের গাড়ি আটকে ধস্তাধস্তির অভিযোগ। ধূপগুড়ির গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জানা গিয়েছে গোলাম মুন্সির মোড় থেকে একটি বালি বোঝাই ট্রলি আটক করে পুলিশ। এরপর স্থানীয় বেশ কয়েকজন মিলে কর্তব্যরত পুলিশ কর্মীদের ঘিরে ধরে প্রথমে বচসা শুরু হয়, পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের গাড়ি আটকে ধস্তাধস্তির অভিযোগ উঠছে ফের বালি পাচারের অভিযোগ। ঘটনা এলাকা থেকে 2 জনকে আটক করেছে পুলিশ, আরও বেশ কয়েকজনকে তাদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে জমি রক্ষার দাবিতে ঝাড়গ্রামে আন্দোলনে জমি মাফিয়াদের বিরুদ্ধে হুমকি দিয়ে জমি দখলের অভিযোগ করছে। জমি বাঁচাতে আন্দোলনে জমির মালিক এবং এলাকাবাসীরা ঝাড়গ্রাম ব্লকের আগুইবনি এবং চন্দ্রী অঞ্চলের নেতুর এলাকায়
6 নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে ধান সহ সবজি চাষ হয়। জানা গিয়েছে সেই সব জমিতে কোনো এক কোম্পানি কারখানা তৈরি করবে এবং সেই জমি কেনার জন্য জমি মাফিয়ারা নানাভাবে জমির মালিকদের প্রলোভন হুমকি দেয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারী গ্রামবাসীদের স্লোগান, প্রাণ দেব তবু জমি দেব না। আপনাদের জানিয়ে রাখবো, ঝাড়গ্রামের লোভ দেখিয়ে জমি দখলের অভিযোগ করছে এবং সেই কারণে পথে নেমেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে জমি রক্ষা কমিটির আন্দোলন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, কি অভিযোগ উঠছে এবং স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন? দেখো, এলাকার বাসিন্দা এবং জমির মালিকদের দীর্ঘদিন ধরে বক্তব্য, তাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে এবং জোরজবরদস্তি ভাবে তাদের জমিগুলো দখল করে নেওয়ার অভিযোগ উঠছে। একটি স্থানীয় যে কারখানা রয়েছে সেই কারখানার বিরুদ্ধে, ঝাড়গ্রামে রয়েছে এই কারখানাটি, আর তারই বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষজন এবং জমির মালিকরা। তাদের বক্তব্য, এখানকার যে কারখানা সেই তাদের জমিগুলোকে প্রতিনিয়ত দখল করে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। স্থানীয় মাফিয়াদেরকে ব্যবহার করা হচ্ছে এই জমিগুলো যাতে সেই চাষিদের কাছ থেকে কেড়ে নেওয়া যায়। ফলে এই জমিগুলো রক্ষার দাবি নিয়ে এলাকার যে জমি রক্ষা কমিটি রয়েছে সেই জমি রক্ষা কমিটির সদস্যরা এবং এখানকার যে জমি মালিকরা তারা একটি বিক্ষোভ করে তোলেন এবং যে আন্দোলন, তাদের দাবি হচ্ছে তাদের জমি তারা কোনো মতে কোনো কারখানাকে ছাড়তে নারাজ। কারণ এই জমির উপর নির্ভর করে তারা সারা বছর জীবনযাপন করেন, কিন্তু তারপরে যে এলাকার যে বেশ 15 থেকে 20টি গ্রামের যারা জমিদাতা হয়েছেন তারা কোনো মতে এই জমি ছাড়তে নারাজ। জয়িতাদি, ধন্যবাদ জানাবো অরূপ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরূপ ঘোষ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন একনাথ শিন্ডে। বিজেপির শীর্ষ মহলে আলোচনার পর সিদ্ধান্ত, অবশেষে জট খুলল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে জট ছিল এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস হবেন কিনা সেই নিয়েও কিন্তু নানা রকমের জল্পনা চলছিল। উপমুখ্যমন্ত্রী পদে আসতে পারেন একনাথ শিন্ডে এবং মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন দেবেন্দ্র ফডনবিস। যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জল্পনা চলছিল এবং অবশেষে জট খুলল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারেন দেবেন্দ্র ফডনবিস এবং উপমুখ্যমন্ত্রী পদে একনাথ শিন্ডে। অবশেষে জট খুলল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফডনবিস, এই নিয়ে কিন্তু নানা রকমের জল্পনা চলছিল এবং অবশেষে জট খুলল। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কি হচ্ছেন দেবেন্দ্র ফডনবিস? দেখো, ঘটনার জল যেদিকে গড়িয়েছে তাতে এখন মোটামুটি 90% নিশ্চিত করে বলা যায় যে বিজেপির মহারাষ্ট্রের প্রধান নেতা এবং মুখ দেবেন্দ্র ফডনবিসই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন। নির্বাচনের পরে যে ফলাফল হয়েছিল তাতে বিজেপি 132-33টি আসন পাওয়ার ফলে এবং যে রাজ্যে 145টি আসন পেলেই গরিষ্ঠতা পাওয়া যায়, সেখানে বিজেপির নেতার মুখ্যমন্ত্রী হওয়াটাই স্বাভাবিক পছন্দ, এমনটাই মনে হয়েছিল রাজনৈতিক মহলে। পরে অবশ্য ছবি কিছুটা ঘুরে যায়, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, তিনি এখন অবশ্য কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তার শিবির থেকে একথা বলা হতে থাকে যে একনাথ শিন্ডের নেতৃত্বে বা তার ক্যাপ্টেন্সিতে এই জয় এসেছে। একনাথ শিন্ডে যেভাবে নানা প্রকল্প নিয়েছেন যেগুলো মানুষের মধ্যে খুবই ভালো ফল করেছে, মানুষ ভালোভাবে নিয়েছেন, সেই সব প্রকল্পের জোরেই এই জয়। সুতরাং যে ক্যাপ্টেনের নেতৃত্বে টিম জয় পেল সেই ক্যাপ্টেনকেই জয়ের অব্যবহিত পরে সরিয়ে দেওয়াটা রাজনীতিতে ভালো বার্তা দেবে না। এছাড়াও শিন্ডে শিবির থেকে চাপ দেওয়া হতে থাকে যে শিন্ডে এমন একজন নেতা যিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, নেতা সুলভ দম্ভ দেখান না, সুতরাং শিন্ডেকেই মুখ্যমন্ত্রী রেখে দেওয়া উচিত। এ নিয়ে দিল্লিতেও দরবার করেন শিন্ডেপন্থী নেতারা, এমনকি অজিত পাওয়ারের সঙ্গেও দূত পাঠিয়ে দুই নেতার দুই দূত পরস্পরের সঙ্গে আলোচনা করে শিন্ডের পক্ষে ঝোল টানার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জিনিসটি দাঁড়িয়ে যায় এরকম যে দিল্লির বিজেপি নেতারা এবং আরএসএস যে সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে, কেননা বিজেপির আসন সংখ্যা গরিষ্ঠতার এতটাই কাছে যে বিজেপিকে বাদ দিয়ে কোনো সরকার গঠন সম্ভব নয়।
সেক্ষেত্রে দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতারা দেবেন্দ্র ফডনবিসের পক্ষেই সম্ভবত সিদ্ধান্ত নিয়েছেন। সেটা আর কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হবে। তাহলে দেবেন্দ্র ফডনবিসই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন এবং সেটা হবে তার তৃতীয়বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে আরোহণ। কেননা এর আগে 2014 সালে এবং 2014 সালে বেশ কিছু দিনের জন্য এবং 2019 সালে 48 ঘন্টা 72 ঘন্টার জন্য তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অল্প বয়সী এই নেতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হলে সেটা বিজেপির পক্ষে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ওয়েনার থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে পা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সাংসদ হিসেবে প্রিয়াঙ্কার শপথ, লোকসভায় নতুন ইনিংস প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার। ওয়েনারের সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। সংসদে পা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনার থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং তারপরেই তিনি শপথ নিলেন। मैं प्रियंका गांधी वाड्रा जो लोकसभा की सदस्य निर्वाचित हुई हूँ, सत्यनिष्ठा से प्रतिज्ञान करती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूँगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूँगी तथा जिस पद को मैं ग्रहण करने वाली हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूँगी। जय हिंद। সংসদে পা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শপথ নিলেন। লোকসভায় নতুন ইনিংস প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনারের সাংসদ হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে শপথ নিলেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। খাস কলকাতায় বিপুল জাল টাকা উদ্ধার। শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসে জাল টাকা উদ্ধার করলো এসটিএফ। এখনো পর্যন্ত 5 লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে। ধৃত ব্যক্তি মনোয়ার শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। খাস কলকাতায় এবার বিপুল জাল টাকা উদ্ধার এবং শিলিগুড়ি থেকে বাসে টাকা উদ্ধার করলো এসটিএফ। এখনো পর্যন্ত 5 লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে এবং ধৃত ব্যক্তি মনোয়ার শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাগৃতি সিনহা। জাগৃতি, কি জানা যাচ্ছে, কোথা থেকে এলো এত টাকা? দেখো, উত্তরবঙ্গ থেকে একটি বাস শিলিগুড়ি থেকে বাস আসছিল, কলকাতাগামী একটি বাস। সেই বাসে কালিয়াচকের মালদার কালিয়াচকের একটি বাসিন্দা আনোয়ার শেখ, তিনি একটি ব্যাগে বিপুল পরিমাণ 500 টাকার নোট নিয়ে তিনি কলকাতায় আসেন। একটি তদন্ত শুরু করে, সেই বাসকে আটক করে তদন্ত শুরু করে। তার কাছ থেকে নগদ 3 লক্ষ টাকা 500 টাকার নোট তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে একটি প্যান কার্ড, একটি আধার কার্ড উদ্ধার করা হয়েছে এবং তার মোবাইল ফোন এবং মানি ব্যাগও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে সেই ব্যক্তি মনোয়ার শেখ কিনা, তার কাছে যে আধার কার্ড এবং প্যান কার্ড পাওয়া গিয়েছে সেটা আদৌ তার কিনা, সে বিষয়ে তদন্ত করতে এসটিএফ। জাগৃতি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল টাকা? পুলিশ সূত্রে কি জানতে পারছো? এখনো পর্যন্ত তিনি কোথায় টাকা পাচ্ছে করছিলেন এরকম তিনি এখনো পর্যন্ত জানাননি। তবে তাকে পুলিশ তদন্ত করে তাকে আদালতের কাছ থেকে নিজেদের হেফাজতে ছেড়ে বাকি তদন্ত করে সমস্তটাই জানাবে তিনি আদৌ টাকা কোথায় পাচার করছিলেন বা আদৌ টাকাটা কার কিনা, সমস্তটাই তদন্তের উপর নির্ভর। ধন্যবাদ জানাবো জাগৃতি। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জাগৃতি সিনহা। রাজ্যের সঙ্গে কথা না বলে কেন্দ্র ওয়াকফ বিল আনছে। এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় এমনটাই ক্ষোভ প্রকাশ করেছেন এবং যে কারণে রাজ্য বিধানসভার অধিকার খর্ব করা হচ্ছে এমনটাই মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, ঠিক কি মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, ওয়াকফ বিল কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ বিল আইনে পরিণত করার চেষ্টা করছে, সেই বিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস।
আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে এই বিস্তারিত ভাবে বলেন যে 1995 সালে বা তার আগে এই ওয়াকফ আইনকে পরিবর্তন করে কিভাবে তার সংশোধন করা হয়েছে এবং তিনি স্পষ্ট করে জানান যে কেন্দ্রীয় সরকারের এই যে আইন আনতে চলছে তাতে ওয়াকফ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। এটা রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কিন্তু কোনো আলোচনা করা হয়নি। এই বিলের ব্যাপারে সরকারকে কোনো কিছুই জানানো হয়নি। কেবলমাত্র কাগজে যেমন বিজ্ঞাপন দেয়, সেই বিজ্ঞাপন মারফত কিন্তু রাজ্য সরকার জানতে পেরেছে। ভারত সরকার একটা বিজ্ঞাপন দিয়েছিল এবং তারপরেও কিন্তু রাজ্য সরকার তাদের আপত্তির কথা কিন্তু জানিয়েছে। যে আপত্তি তারা করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, তার সমস্ত দস্তাবেজ, কাগজ দস্তাবেজ তা কিন্তু বিধানসভায় পেশ করেছেন মুখ্যমন্ত্রী, যাতে মানুষের কাছে তা আসতে পারে। এবং তিনি বলেছেন এই নোটিফিকেশন দেখে তারা লিখিত অবজেকশন দিয়েছিল এবং এই বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়েছে। তারাও অনেকে কিন্তু এটা নিচ্ছে না এবং এটা চেষ্টা করছে যে এইখানটায় এই ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার জন্য একটা সম্প্রদায়ের মানুষের। এবং সংবিধানের 18 নম্বর ধারার উল্লেখ করে তিনি বলেছেন এই রাজ্যের ভূমি সংস্কারের বিষয়, সেখানেও কিন্তু হস্তক্ষেপ করছে কেন্দ্র এই বিলের ফলে। যেটা বিধানসভার করার কথা, সেই বিধানসভার অধিকারও কিন্তু এখানে খর্ব হচ্ছে। অর্থাৎ রাজ্যের ফেডারেল স্ট্রাকচারকে আঘাত করা হচ্ছে, বিধানসভার যে তাকে কিন্তু আঘাত করা হচ্ছে। এই ওয়াকফকে ওয়াকফ সম্পত্তি নিয়ে বলতে গিয়ে বলেছেন এই ওয়াকফ কেবলমাত্র মুসলিমরাই, কেবলমাত্র মুসলিম দান করে না। এখানে বেশ কিছু উল্লেখ করে বর্ধমান রাজা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় তারাও যে ওয়াকফদের অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদের উন্নতির কল্পে উন্নতির জন্য তারা যে বেশ কিছু সম্পত্তি দান করে তারাও কিছুটা উল্লেখ করেন। এবং এর পাশাপাশি তিনি জানান যে এটা নিয়ে একটা ট্রাস্ট তৈরি হয়, সেই ট্রাস্ট কিন্তু সেই ট্রাস্টে তাদের লক্ষ্যই থাকে, সেই লক্ষ্য থাকে যে মানুষ যাদের পিছিয়ে পড়া মানুষ তাদেরকে উন্নয়ন ঘটানো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই নতুন বিলে মুসলিমদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং এমনটাই কিন্তু উল্লেখ করেন। এবং তিনি প্রসঙ্গতে বলতে গিয়ে রাজ্য সরকার এই মুসলিমদের স্বার্থে যা করেছে তাও কিন্তু কিছুটা উল্লেখ করেন। পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করেন যে সেখানে কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের এই ফেডারেল স্ট্রাকচারকে নষ্ট করছে এবং সেই জায়গায় রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই এই আইন পাশ করেছে, যাতে একটা সম্প্রদায়ের মানুষ কিন্তু রীতিমতো তাদেরকে তাদের যে অধিকার সেই অধিকার খর্ব হবে, এমনটাই মনে করে বিধানসভায় তার বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ জানাবো দেবাশিস দা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। স্বাস্থ্যসাথীর টাকা লুট হয়েছে এবং সেই স্বাস্থ্যসাথীর টাকা লুটের তদন্ত হবে, এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ইস্যু নিয়ে আজকে আবাস যোজনা থেকে শুরু করে একাধিক ইস্যু নিয়ে কিন্তু মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকে জনগণের টাকা লুট করেছে। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছে। স্বাস্থ্যসাথী নিয়ে এবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক ইস্যুতে মুখ খুলেছেন। ওয়াকফ বিল সহ একাধিক ইস্যুতেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথীর টাকা লুট নিয়ে তদন্ত হবে। অনেকে জনগণের টাকা লুট করছে। রাজ্যের 8,72,00,000 মানুষ স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্যসাথী নিয়ে এবার বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিল থেকে শুরু করে একাধিক ইস্যুতে আজকে বিধানসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই তিনি জানিয়েছেন অনেকে জনগণের টাকা লুট হয়েছে। স্বাস্থ্যসাথীর টাকার লুট নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের 8,72,00,000 মানুষ এই স্বাস্থ্যসাথীর সুযোগ পাচ্ছেন এবং এই স্বাস্থ্যসাথীর টাকা যে লুট হয়েছে সেই বিষয়ে তদন্ত হবে। পাশাপাশি জনগণের টাকা যারা লুট করেছে সেই বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ 24 পরগনায় আবাস নিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকে আবাসে বঞ্চিত মহিলারা বিক্ষোভকারীদের দাবি তালিকায় নাম থাকা সত্ত্বেও নাম কেটে দেওয়া হচ্ছে। মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন বিক্ষোভকারীরা। সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকে আবাসে বঞ্চিত মহিলারা এবং তারা সরব হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তারা তালিকায় নাম থাকা সত্ত্বেও সেই নাম কেটে দেওয়া হচ্ছে। আবাস নিয়ে বিতর্ক অব্যাহত। মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে এবার বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। দক্ষিণ 24 পরগনা জুড়ে যে আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই নিয়ে কিন্তু এবার বিক্ষোভ চলছে।
আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, কি অভিযোগ তুলছেন তারা এবং এই মুহূর্তে কি পরিস্থিতি? একেবারেই দেখো, যেহেতু প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, বাংলা আবাস যোজনার প্রথম তালিকা আজই ঘোষণা হতে চলেছে। তবে তার আগেই এই আবহের মধ্যে দক্ষিণ 24 পরগনার একাধিক ব্লকে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রয়েছে। যেমনটা ছবি সামনে এসেছে, গতকাল থেকে রায়দিঘির মথুরাপুর 2 নম্বর ব্লকে আবাস যোজনায় বঞ্চিত মহিলারা তারা দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন এবং মূলত পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এবং শ্রমজীবী মহিলা সমিতির পক্ষ থেকে কয়েকশো মহিলা তারা বিডিও অফিস চত্বরে বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হন। তাদের যেমনটা অভিযোগ যে তালিকা ধরে আবাসের সমীক্ষা হচ্ছে, সেই তালিকায় বিস্তর বেনিয়ম রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে আবাসের তালিকায়, অথচ প্রকৃত যারা পাওয়ার যোগ্য, যাদের কাঁচা বাড়ি রয়েছে, মাটির বাড়ি রয়েছে, তাদের নাম তালিকায় নেই। আবার কিছু কিছু ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রকৃত প্রাপকদের নাম সেখানে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগও সামনে আসছে। এরকম একাধিক অভিযোগ ঘিরেই কিন্তু ক্ষোভ বিক্ষোভ চলতে থাকে বিডিও অফিসের সামনে। তারপরেই কিন্তু এই স্পেসিফিক সংগঠনের তরফে আবাস প্লাস প্রকল্পের একাধিক দাবি তুলে, যেমন বঞ্চিত যারা রয়েছে, প্রকৃত যারা পাওয়ার যোগ্য, তাদের নাম অবিলম্বে আবাসের তালিকাভুক্তকরণের দাবি সহ একাধিক দাবি নিয়ে মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিওর কাছে তারা সেখানে কিন্তু তারা ডেপুটেশন দেয় এবং তারপরেই কিন্তু তারা ক্ষোভ উগরে দিতে থাকে। এই বিষয়ে বিডিও নাজির হোসেন যেমনটা জানিয়েছেন যে তারা নির্দিষ্ট এই সংগঠনের তরফে একাধিক দাবি দাওয়া সংক্রান্ত ডেপুটেশন পেয়েছেন তিনি, এবং তাদের এই দাবি দাওয়া আগামী দিনে জেলা প্রশাসনের কাছে জানানো হবে। জেলা প্রশাসনের তরফে যেমন নির্দেশ দেওয়া হবে, ব্লকের তরফে ঠিক সেই মতন পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আবাসের প্রথম দফার তালিকা প্রকাশ হতে চলেছে, আর তার আগে কিন্তু এই তালিকাকে ঘিরে বিস্তর বেনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে যোগ্য ব্যক্তিদের নাম কেটে দেওয়ার অভিযোগ ঘিরে একেবারেই উত্তাল হয়ে উঠেছে মথুরাপুর 2 নম্বর ব্লক এলাকা। ধন্যবাদ জানাবো তোমাকে কোয়েল। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জায়গা জবরদখলের অভিযোগ করছে। জায়গা জবরদখলকে কেন্দ্র করে বাড়ির মালিককে মারধরের অভিযোগ, মারধরের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। পূর্ব মেদিনীপুরের সরাইঘাট গ্রামের ঘটনা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জায়গা জবরদখলের অভিযোগ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি অভিযোগ উঠছে ঠিক? দেখো, পাঁশকুড়ার সরাইঘাট গ্রামের যে তৃণমূল পঞ্চায়েত সদস্য রয়েছে তার বিরুদ্ধেই অন্য কারোর জায়গা দখল করে মারধরের অভিযোগ উঠেছে। যে জায়গাটা নিয়ে অভিযোগ, সেই জায়গায় দীর্ঘ কয়েক পুরুষ ধরে বসবাস করছেন শঙ্কর দলুই এবং তার পরিবার। এবং যেটা অভিযোগ উঠছে যে ওই এলাকারই পঞ্চায়েত সদস্য মঙ্গলা দলুই এবং তার স্বামী বেশ কিছুদিন ধরেই সেই জায়গা ছেড়ে দেওয়ার জন্য কয়েকদিন ধরেই চাপ দিচ্ছিলেন ওই পরিবারকে। এবং তারপরে কিন্তু গত মঙ্গলবার ওই পঞ্চায়েত সদস্য মঙ্গলা দলুই ওই জায়গার যিনি অরিজিনাল মালিক শঙ্কর দলুইকে তিনি চাপ দেন এবং বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। বেরিয়ে না গেলে তিনি রীতিমতো সেই জায়গায় টিন দিয়ে পুরো বাড়ি ঘিরে দেন এবং তার বাহিনী এসে রীতিমতো মারধর করে শঙ্কর দলুই এবং তার পরিবারকে। এবং সেই ভিডিও ইতিমধ্যেই কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও যিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু দাবি করেছেন যে তিনি কিছুই জানেন না, তিনি বিডিও অফিসে ওই সময় ছিলেন, তিনি ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে ভাইরাল ভিডিওতে যেটি দেখা যাচ্ছে যে ওই সময় কিন্তু ওই পঞ্চায়েত সদস্য ওই জায়গায় উপস্থিত ছিলেন এবং শঙ্কর দলুই এবং তার পরিবারকে মারধরও করতে দেখা গিয়েছে তাকে। আর এই নিয়ে কিন্তু শঙ্কর দলুই এবং তার পরিবার ইতিমধ্যেই পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছেন এবং তারপরেই কিন্তু এই পুরো ঘটনা নিয়ে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাষ্ট্র আনলো প্রশাসন। আসানসোলের ডুবুরদিঘি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। আলু বোঝাই লরি দেখে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ এবং চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ভিন রাজ্যে আলু রপ্তানিতে এবার রাষ্ট্র আনলো প্রশাসন। আলু বোঝাই লরি দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ডুবুরদিঘি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকাচ্ছে পুলিশ। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাষ্ট্র আনলো প্রশাসন। আসানসোলের ডুবুরদিঘি চেকপোস্টে আলু বোঝাই লরি আটকালো পুলিশ। আলু বোঝাই লরি দেখলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ এবং চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ তারা পৌঁছে গিয়েছে এবং তারাই কিন্তু আলু বোঝাই লরি দেখলে ফিরিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে। ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাষ্ট্র আনলো প্রশাসন। উল্টোডাঙ্গা বাজারে টাস্কফোর্সের অভিযান চলছে। সেখানে অগ্নিমূল্য বাজার দর এবং যে কারণে বা টাস্কফোর্সের অভিযান
উল্টোডাঙ্গা বাজারে টাস্কফোর্সের অভিযান, অগ্নিমূল্য বাজার দর এবং যার জেরে কিন্তু নাভিশ্বাস মধ্যবিত্তের বাজার করতে গিয়ে পকেটে টান এবং সেই কারণে এবার টাস্কফোর্সের অভিযান উল্টোডাঙ্গা বাজারে। সবজির দাম নিয়ে এবার টাস্কফোর্সের অভিযান উল্টোডাঙ্গা বাজারে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, অগ্নিমূল্য বাজার দর এবং যে কারণে উল্টোডাঙ্গা বাজারে এবার টাস্কফোর্সের অভিযান, কি জানাচ্ছেন সদস্যরা? দেখো, এর আগেও টাস্কফোর্সের তরফে অভিযান চালানো হয়েছে বা নজর পরিদর্শন হয়েছে কলকাতার বিভিন্ন বাজারে, খুচরো বাজারের পাশাপাশি আজকে উল্টোডাঙ্গা পাইকারি বাজারে, সেখানে বিশেষত আলুর দাম নিয়ে কিন্তু যারা ক্রেতা আছে তাদের মধ্যে কিন্তু যথেষ্ট একটা জানিয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে সত্যসুন্দর, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। ওনাদের জন্য স্পেশাল সেফ প্যাসেজ দেওয়া হয়েছিল, তারা ওখানে যাবেন আর পুরো ট্রাফিক জাম করে ওদের প্যাসেজ দেওয়া। দেখুন, কোর্টের অর্ডারে সবসময় আমি আসব, ওতে আমার কিছু যায় আসে না। আমাকে যতবার ডাকবে ওতে কিচ্ছু আমার যায় আসে না। আমরা সৎপথে রাজনীতি করেছি। আর যে মানে একটা ফালতু এলিগেশন লাগিয়েছে 4 কোটি টাকা, এরা মূর্খ আছে। 4,000 কোটি টাকা বললে তাও একটা মান সম্মান ব্যাপার ছিল, কিন্তু এদের ফের অর্জুন সিংকে তলব সিআইডির এবং তিনি এর আগেও আমরা দেখেছি যে তিনি প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার টেন্ডার দুর্নীতির মামলায় আবারও তাকে তলব করা হয়েছে অর্জুন সিংকে। ওটা উনি সবকিছু বলতে পারেন, আর অন্য লোকের জন্য সবকিছু উল্টো আছে। মমতা ব্যানার্জি এই সিআইডি নিয়ে প্রশ্ন করছেন, এই নিজের অফিসারদেরকে ওই আইবাস ইলেকশন আছে, দেখুন 2-4 জন বলির পাঠা হবে। আপনি যে কথা বলেছিলেন সেটা কি আশঙ্কাকে এখনো করছেন? 100%। আমি তো বলেছিল 3 মাস লাগে, ওর মধ্যে ওই রিঅ্যাকশনের ফলাফল পেতে গেলে 3 মাস লাগে। ইলেকশনের কথা আপনি বললেন, নৈহাটির ইলেকশনের রেজাল্ট, নৈহাটিতে ভোটই হয়নি তো, 17টা বুথে ভোট হয়ে, বুথটা আপনি দেখবেন রেজাল্টটা 150 মানে 250-300 বেশি ভোট পোল হয়নি। মানুষ ভোট দিতে বেরোয়নি এদের অত্যাচারের। চারটে ক্রিমিনালদেরকে বাঁচাবার জন্য ওই প্রিয়ঙ্কু হয়েছিল, তারপরে এই অশোক সাহর যে মার্ডার কেসে এই যে আসামিগুলো এমএলএ গুলো আছে তাদেরকে বাঁচাবার জন্য, ওদের প্রোটেকশন দেওয়ার জন্য ওদেরকে পাশে দাঁড়িয়ে ওই ওপিডি চালু করেছেন উনি। বুঝতে পারছি না, 40 বছরের হসপিটাল, সেখানে এখন ওপিডি চালু হয়েছে। ঠিক আছে, আরো এই পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।